যদি দেখা যায় যে না আমার অভিষেককে বাঁচাতে হবে, তাহলে তার জন্য কাকুকে মারা প্রয়োজন, মারতে পারে। যে এই আইন শৃঙ্খলা রক্ষার দায় পুলিশ প্রশাসনের, কিন্তু পুলিশ প্রশাসন আইন মেনে কাজ করছে না, তারা রাজনৈতিক দলের নেতাদের নির্দেশ মেনে কাজ করছে। মুখ্যমন্ত্রীকে এখন মানুষ আর বিশ্বাস করেন না। উনি জানেন, আমরা সবাই জানি উনি প্রতিদিন মিথ্যে কথা বলেন। যে ফিরহাদ হাকিমকে ধরলেও একই অপরাধে শুভেন্দু অধিকারীকে ধরা হয় না, কারণ উনি বিজেপি করেন। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম নতুন বছরেই মর্মান্তিক হত্যাকাণ্ড, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো অনেক কথা বললেন প্রেস মিটে। আমি একটু আগে এক সাংবাদিককে বলছিলাম যে একটি মানুষের মৃত্যুকে আপনারা মর্মান্তিক বলছেন, কিন্তু তার মধ্যেখানে যেটাকে আপনারা ইগনোর করছেন তা হচ্ছে মুখ্যমন্ত্রী এই বর্ষপূরণের রাত্রেই কয়েকশো পাখি মারা গেছে, যারা রাত্রেবেলা নিশ্চিন্তে তাদের আশ্রয়স্থল গাছে গিয়ে নিদ্রা যাপন করছিল। ওই রাত্রে যে বাজি ফাটানো হয়, পরিবেশকে দূষণ করা হয়, হ্যাঁ, তার ফলে এই এত সংখ্যক পাখির মৃত্যু ঘটেছে। এটা নিয়ে পরিবেশ দপ্তর কিছু তো করলো না। ফলে এর আগেও আমরা বলেছি যে রাজ্য প্রশাসনের যে ব্যবস্থা, যেটা আইন মেনে চলার কথা, তা কোনো অংশেই আইন মেনে চলছে না। পুলিশ প্রশাসনকে নিয়ে এর আগেও বলেছি আমরা যে এই আইন শৃঙ্খলা রক্ষার দায় পুলিশ প্রশাসনের, কিন্তু পুলিশ প্রশাসন আইন মেনে কাজ করছে না, তারা রাজনৈতিক দলের নেতাদের নির্দেশ মেনে কাজ করছে, যারা যারা রুলিং পার্টিতে আছেন। ফলত যা হওয়া তাই হচ্ছে, যে যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল আইন মোতাবেক কাজ করে, তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করতে চেয়ে যদি রাজার শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে যা হওয়ার তার ফলশ্রুতিতে মারা গেছে, খুন হয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে বললেন পুরো ঘটনাটাই নাকি পুলিশের ব্যর্থতা। যদি পুলিশের ব্যর্থতাই বলে থাকেন উনি, তাহলে সেই ব্যর্থ পুলিশগুলোকে চিহ্নিত করতে হবে, আর ব্যর্থ পুলিশগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। তাহলে উনি এই ব্যর্থ পুলিশগুলোর নাম প্রকাশ করুন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নেওয়া হয়েছে কিনা জানান, আর কত সত্তর এই বিভাগীয় তদন্ত শেষ করে তাদেরকে সাজা দেওয়া হবে তা নিশ্চিত করুন। কিন্তু স্যার, এতদিনে তো বহু ঘটনা ঘটে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ব্যর্থতা না, হঠাৎ করে তৃণমূল নেতা খুন হয়, সেটা পুলিশের ব্যর্থতা? আইন শৃঙ্খলার রক্ষা করা উচিত ছিল নিরপেক্ষভাবে, কোনো রাজনৈতিক দলকে না দেখে। তা করতে তারা ব্যর্থ। এতদিন বাইরের ঘরের লোককে মেরেছে, এখন নিজের ঘরের লোক মরেছে। ফলত তাদের উপর একটা প্রতিক্রিয়া উনি দিয়েছেন যাতে ঘরের মধ্যে ভাঙন না ধরে। এই যে কথাগুলো বলেছেন, এই জন্যই বললাম যে আইনের কি ব্যবস্থা নিয়েছেন তিনি জানান। এই যে মন ভোলানো কথা বলেছেন, এটা হচ্ছে যাতে ঘরে ভাঙন না ধরে তার জন্য। কিন্তু যদি সত্যি সত্যি আইন শৃঙ্খলা রক্ষার দায় ঘাড়ে নিতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেটা তার দায়, তাহলে উনি জানান আর একটা প্রেস কনফারেন্স করে যে আমরা এই পুলিশের বিরুদ্ধে আমরা বিভাগীয় তদন্ত শুরু করেছি, এদেরকে আমরা সাসপেন্ড করেছি, ক্লোজ না সাসপেন্ড করেছি, যাতে নিশ্চিত নিরপেক্ষভাবে বিভাগীয় তদন্ত করা যায়, ইনফ্লুয়েন্স করতে না পারে তারা, এবং সেই বিভাগীয় তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করে উনি জানান যে এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে মানুষের আস্থা ফিরবে। আদারওয়াইজ মুখ্যমন্ত্রীকে এখন মানুষ আর বিশ্বাস করেন না। উনি জানেন, আমরা সবাই জানি উনি প্রতিদিন মিথ্যে কথা বলেন। স্যার, আমরা যেমনটা দেখলাম কালীঘাটের কাকু জেলে অসুস্থ হয়ে গেলেন, তার এই শারীরিক অসুস্থতা কিভাবে দেখছেন পুরো ঘটনাটিকে? কাকু বুড়ো মানুষ অসুস্থ হয়েছেন, আর আলাদা করে দেখার কিছু কারণ নেই। তবে তাকে মেরে ফেলে না দেওয়া হয়, কারণ এখন কাকে মেরে দিচ্ছে কাকে বাঁচানোর জন্য, সেগুলো তো হতে থাকে। আর আপনারা দেখেছেন যে আমার দেশের যেসব ইনভেস্টিগেটিং এজেন্সি, সেটা কলকাতা পুলিশ হতে পারে, সিআইডি হতে পারে, বেঙ্গল পুলিশ হতে পারে, সিবিআই হতে পারে, সবাই একে অপরের সঙ্গে জোট বেঁধে রেখে দিয়েছে। এর দায়িত্ব ওকে বাঁচানো, ওর দায়িত্ব ওকে বাঁচানো। আদালত যদি সিবিআই এর জায়গায় সিআইডি কে দেয়, তখন সিআইডি বলবো ঠিক আছে সিবিআই তোমাকে বাঁচাতে হবে, ঠিক আছে আমরা ভাই ভাই স্থির করে নিচ্ছি। এখন মানুষের সন্দেহ এই জায়গায় পৌঁছে গেছে যে এরা সবাই এক জায়গায় মিলিত হয় এবং আসলে অপরাধকে কোথায় প্রশ্রয় দেয়। অপরাধের সঙ্গে এরা সম্পৃক্ত হয়ে গেছে। ভাবতে পারেন যে কলকাতা পুলিশ, যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তদন্তের নথি ডিস্ট্রয় করছে। তাহলে যারা তদন্তকারী সংস্থা, যারা আসলে নথিকে প্রিজার্ভ করবে, রক্ষা করবে, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে যে তদন্তের নথি, অপরাধের নথি তারা নষ্ট করছে, তাহলে দেশের আইন শৃঙ্খলা তো ভেঙে পড়বেই। হ্যাঁ, আরজি করে একটা ঘটনা সামনে এসছে,
এরকম হাজার হাজার ঘটনা রোজ ঘটছে, তা সামনেই আসে না। ফলে মানুষকে আরো সচেতন হতে হবে আর আওয়াজ উঠাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। প্রথমে এসএসকেএম এ ভর্তি ছিলেন তিনি, তারপর এইমস এ। প্রথম থেকে সেই সব কালীঘাটের কাউকে নিয়ে যেভাবে টানাটানি করলো সিবিআই, তাতে কি আপনি খুশি? সিবিআই তদন্ত নিয়ে? সিবিআই তদন্ত নিয়ে যবে থেকে সারদা তদন্ত শুরু হয়েছে তখন থেকেই খুশি নই আমি। এখনো পর্যন্ত সিবিআই একটি তদন্ত শেষ করতে পারেনি, এবং দুর্ভাগ্যের যে আদালত, যা অনেক ক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানেও হয়েছে, সে তদন্ত আদালতের ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন আছে। ঠাকুর যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল, সেই ফলাফল কোথায়, সেই রেজাল্ট কোথায়? সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে, তাদের দায়িত্ব ছিল সেই প্রিজার্ভ রেজাল্ট করা। আমরা দেখতে পেলাম না। সেটাই তো বলছি, যে সিবিআই যত তদন্তে ভার নিয়েছে এখনো পর্যন্ত কোনোটা রেজাল্ট দিতে পারেনি। বরং আমরা দেখেছি যে ফিরহাদ হাকিমকে ধরলেও একই অপরাধে শুভেন্দু অধিকারীকে ধরা হয় না, কারণ উনি বিজেপি করেন। স্যার, কালীঘাটের কাকুর যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেমনটা, তা কি কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে? কোনটাকে চক্রান্তের বাইরে রাখি? যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোই অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে, তখন আলাদা করা মুশকিল। হ্যাঁ, ফলে এটাকে মানে আলাদা করতে পারছি না। মানুষ আস্থা হারিয়েছে এদের পুরো ব্যবস্থার উপরে। হ্যাঁ, এখনো আদালতে কিছু বিচার পাচ্ছে। তাছাড়া দেশের যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে তা সবকটাই তাদের নিরপেক্ষভাবে কাজ করার যে মানুষের যে আস্থা, সেই আস্থা হারিয়েছে। তারা সবাই ব্যর্থ হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করতে। ফলে আগামী দিনে মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করতে গেলে মানুষকেই পথে নামতে হবে। মানুষই শেষ ভরসা এবং রাস্তাই শেষ ভরসা। সিবিআই এর হেফাজতে যদি কালীঘাটের কিছু কাকুর কিছু হয়, তাহলে সেই দায় কার? অবশ্যই সিবিআই এর। কিন্তু ওই যে বললাম একটু আগেই, যে সিবিআই আর কলকাতা পুলিশকে আলাদা করবেন কি করে, মোদি আর মমতাকে আলাদা করবেন কি করে? তারা তো হাত মিলিয়েই করছে। কাকে বাঁচাতে চাইছে না কাকে মারতে চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে না আমার অভিষেককে বাঁচাতে হবে, তাহলে তার জন্য কাকুকে মারা প্রয়োজন, মারতে পারেন। হ্যাঁ, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনলাম বিধবা ভাতার জন্য ছুটতে হবে না, কান্নাকাটি করতে হবে না। এখন তো ভাতাই চলছে। আমাদের সংবিধান তো বলছে কাজকে নিশ্চিত করতে হবে, যাতে ভাতা না নিতে হয়। এখন দেখুন, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, হ্যাঁ, এই শুধু ভাতা ধর্ম এইসব নিয়েই চলছে। মানুষকে ভিখিরি করা আমাদের দেশের সংবিধানের উদ্দেশ্য ছিল না। মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করা, সেটা শিক্ষার দিক দিয়ে, সেটা আহ, অর্থনৈতিক দিক দিয়ে, সেটা সামাজিক দিক দিয়ে। হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে একটা মানুষ স্বাধীনভাবে তার দেশে সংবিধান যা যা অধিকার আছে তা সে ভোগ করতে পারবে, সেখানে কোনো বাধা আসবে না। এখানে দেখবেন রাষ্ট্রই বাধা হয়ে আসছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, যে সরকারে যারা আছে, তারাই এই সংবিধানের অধিকার পেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে যা হওয়া তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বললেন যে সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে নাকি তার কানে সেই ঘটনাটা 1 সেকেন্ডে পৌঁছে যায়। হ্যাঁ, কিন্তু যখন সন্দেশখালীতে অপরাধ হয় তখন সেই অপরাধের সংবাদটাও তাহলে 1 সেকেন্ডেই পৌঁছেছিল, তাই তখন উনি ব্যবস্থা নেননি কেন? যদি সন্দেশখালীতে কিছু ঘটলে 1 সেকেন্ডে পৌঁছে যায়, তাই সন্দেশখালীর যে অপরাধগুলো হয়েছে সেই খবরগুলো 1 সেকেন্ডে পৌঁছেছে, তাই বোঝানোর কথাও। তাহলে তখন তিনি ব্যবস্থা নেননি কেন? তার মানে তিনি সেই অপরাধগুলোর সঙ্গে তিনিই সংযুক্ত আছেন। তাহলে সন্দেশখালীর যে ঘটনায় শাহজাহানকে জেলে ঢোকানো হয়েছে, সেই একই ঘটনায় মুখ্যমন্ত্রীকেও কেন ঢোকানো হবে না? তাই কি মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটা এড়িয়ে যাচ্ছে কোথাও না কোথাও? আপনি তো বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। তাহলে যদি 1 সেকেন্ডের মধ্যে সেই সন্দেশখালীর অপরাধ করার ঘটনাগুলো পৌঁছে গিয়ে থাকে, আর যদি সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে সেই অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধে মুখ্যমন্ত্রীকে ঢোকানো উচিত।